মাছের সুস্বাস্থ্যের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পুকুরে মাছের ঘনত্ব, পুকুরের আয়তন অনুযায়ী কি পরিমাণ মাছের পোনা আসলে চাষ করা উচিত, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের অনেক মৎস্য চাষিরাই হয়তো বা জানেন না, এবং যার কারণে কিন্তু আমাদের মাছের স্বাস্থ্যের ব্যাঘাত ঘটে। তো আপনার কাছে আসলে এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। আচ্ছা, আমরা মাছ চাষে তো মানে অনেক এগিয়ে গেছি, সেটা তো পজিশন বলতেছে, কিন্তু এর বাইরেও যদি আরেকভাবে যদি বলি, যেটাকে আমরা সায়েন্টিফিক পদ্ধতিতে মাছ চাষ বলি, মানে অ্যাকোয়াকালচার, যে টার্মটা বিশ্বব্যাপী জনপ্রিয়, বা আমরাও আমাদের দেশে চাই এখন থেকে সবাই অ্যাকোয়াকালচার টার্মটা ইউজ করুক। সো এই অ্যাকোয়াকালচারে আমরা ফিফথ, কিন্তু আসলে আমরা যদি দেখি বিশ্বের যেখানে টার্গেট যে 2030 সালের মধ্যে 50% আর মোর দ্যান 50% ফিশ আসবে অ্যাকোয়াকালচার থেকে, বাংলাদেশ সেখানে অনেক আগেই সফল। আমরা মোর দ্যান 50% আমাদের টোটাল প্রোডাকশানে আমরা অ্যাকোয়াকালচার থেকে নিয়ে আসি। সো সেটা আমাদের মাছ চাষ, মানে পুকুরে মাছ চাষ যদি বলেন, আমাদের এখানে সবচেয়ে যেটা জনপ্রিয়, এবং আরও অন্যান্য মাছ চাষের মাধ্যমে এটা সম্ভব হয়েছে অ্যাকোয়াকালচারের ক্ষেত্রে যেটা বলি। সেখানের মধ্যে অবশ্যই আপনি যে পয়েন্টটা রেজ করেছেন যে ঘনত্ব, মজুদ ঘনত্ব একটা বড় ব্যাপার, কারণ আমি একটা টার্ম বলতেছিলাম ক্যারিং ক্যাপাসিটি। আসলে এখন মানে এটা খুব ইন্টারেস্টিং এবং এটা মডার্ন টেকনোলজি যে আপনি ক্যারিং ক্যাপাসিটি বাড়ানো সম্ভব। আমরা যদি সেখানে যদি এরেশনের ব্যবস্থা করি তাহলে ক্যারিং ক্যাপাসিটি বাড়বে। মানে আপনি এরেশন ছাড়া যে পরিমাণে স্টক ইন্টেন্সিটি হবে, যখনই আপনি এরেশন দিবেন স্টক ইন্টেন্সিটি বাড়বে। সো এভাবে আমরা আরও অন্যান্য যে টেকনোলজিগুলো আছে সেগুলো যেমন আপনি যদি আরএস সিস্টেমে যান, ক্যারিং ক্যাপাসিটি বেশি, সো সেখানের মধ্যে আপনি মাছের মজুদ ঘনত্ব বেশি। আপনি যদি বায়োফ্লক পদ্ধতিতে যান সেখানেও একই রকম, আইফিআরএসে যান সেখানেও। সো তার মানে এই জিনিসটা ডিপেন্ড করতেছে আপনার মাছ চাষের পদ্ধতিটা কী, সেই অনুসারে আপনি স্টকিং ডেন্সিটি ঠিক করবেন। আর স্টকিং ডেন্সিটিটা খুবই জরুরি এই জন্য, এটা যদি আপনি প্রপারলি মেনটেন করতে না পারেন তাহলে মাছ স্ট্রেস হবে। এবং যে কথাটা সবসময় আমরা বলে থাকি, আমি আসলে অ্যাকোয়াকালচারের অধ্যাপক, কিন্তু মূলত আমি মাছ এবং চিংড়ির ডিজিজ নিয়ে গবেষণা করি। সো সেখানে আমরা একটা কথা সবসময় বলি যে মানুষের মতোই, আমি আমার স্টুডেন্টদেরকে পড়ানোর সময় এটা জিনিসটা যাতে মাথায় নেয় এই জন্য বলে থাকি যে মাছও মানুষ। এটা মানুষের ক্ষেত্রে আমরা যে চিন্তাগুলো করব, মাছের ক্ষেত্রেও একরকম চিন্তা করতে হবে। যখন অধিক ঘনত্বে মাছ চাষ করা হবে তারা স্ট্রেস হয়, আর যখন এই স্ট্রেস হয় তখন এই ডিজিজ কজিং যে এজেন্টগুলো সেগুলো প্রলিফারেট করতে পারে এবং তারা কিন্তু অ্যাটাক করে। সো আমাদের যেটা হবে যে আমাদেরকে অপটিমাম স্টকিং ডেন্সিটিতে থাকতে হবে। সো এটা সবচেয়ে ভালো যে সাজেশনটা আমি দিই। এখানে আমি একটা কথা বললাম, সেটা অনেকে শুনে ভাববে যে এটাই স্ট্যান্ডার্ড, আসলে এরকম না ব্যাপারটা। যেহেতু বললাম যে ক্যারিং ক্যাপাসিটির একটা ব্যাপার আছে, আপনি কি শুধু এক্সটেন্সিভ পদ্ধতিতে পুকুরে মাছ ছেড়ে দিচ্ছেন, খাবার দিচ্ছেন না? যদি খাবার দেন তাহলে স্টকিং ডেন্সিটি একরকম হবে। আবার সেই খাবারটা কীরকম, আপনি হোমমেড খাবার দিচ্ছেন, আপনি কমার্শিয়াল ফিড দিচ্ছেন, সেটা একরকম। আপনার মাছ চাষের পদ্ধতিটা কি এক্সটেন্সিভ, সেমি ইন্টেন্সিভ, কোনটা? আপনি কি আইপিআরএসের কথা বলতেছেন? সো এক্ষেত্রে সবচেয়ে আমি যে কথাটা বলে থাকি, অবশ্যই এক্সপার্টের পরামর্শ নেবেন। কিন্তু বাংলাদেশে মৎস্য যেই সিস্টেমটা গভর্নমেন্টের, মৎস্য অধিদপ্তরের মাধ্যমে, এটা খুবই স্ট্রং একটা সিস্টেম। কেন বললাম, একবার উপজেলা পর্যায় পর্যন্ত আপনি একজন বিসিএস ক্যাডার পাচ্ছেন, ফিশারিজ গ্র্যাজুয়েট পাচ্ছেন। সো আমি সবসময় এই কথাটা বলে থাকি যে সবচেয়ে ভালো হচ্ছে আপনি আপনার এলাকায় যিনি আছেন মৎস্য অফিসার, ওনার সাথে একটু যোগাযোগ করেন। সো উনি আপনাকে সঠিক পরামর্শটা দিয়ে দিবে। এবং আমরা হ্যাপি হবো, আমরা আমাদের স্টুডেন্টদেরকে বলি, যখন তোমরা বিসিএস ক্যাডার হবা, মাছ চাষিরা যখন তোমাদের কাছে পরামর্শের জন্য আসবে, দয়া করে তার সাথে একটু যাও তার ফার্মে, যে সিচুয়েশনটা দেখে সেই অনুসারে তুমি তাকে সাজেস্ট করো। আসলে তখন খুব ভালো সাজেস্ট করা যাবে অবশ্যই, কারণ উনি দেখে একবারে মাছের পুকুরের মধ্যে খাবারের পরিমাণ কীরকম আছে, ন্যাচারাল ফিড কেমন আছে, উনি কোন ধরনের খাবার দিচ্ছেন, উনি কী কী মাছ দিচ্ছেন, সেই মাছের কম্পোজিশনটা কী, সব মিলে তখন ওনাকে একটা গুড সাজেশন দেওয়া যায়।